পুরো বাড়ি অন্ধকার হবার সত্ত্বেও ডিম লাইটের আবছা আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ছাদ থেকে এসে সকলের ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। সুমু রুমে এসে দেখলো সবাই অলরেডি শুয়ে পড়েছে। ও আর দেরি না করে ব্যাগের কাছে গেল ডায়েরিটা বের করতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যাগে ডায়েরিটা নেই। পুরো ব্যাগ তন্ন তন্ন করেও ডায়েরি কোথাও খুঁজে পেল না। হঠাৎ মনে পড়লো তখন ইফতিয়ার রুমে আসায় ডায়েরিটা লুকাতে বালিশের নিচে রেখেছিল। তারপর আর ডায়েরিটা ব্যাগে ঢুকাতেই ভুলে গেছিল সুমু। ও শিট, এখন কি হবে? কি করব আমি? ডায়েরিটা তো ওই রুমে, আর ওখানে তো এখন খান সাহেব আছেন। যদি ডায়েরিটা উনি দেখে ফেলে আর খুলে পড়তে শুরু করে, না না না, তাইলে তো আমি লজ্জায় আর ওনার সামনে যেতেই পারবো না। আমাকে যে করেই হোক ডায়েরিটা উনি দেখে ফেলার আগেই ওইখান থেকে নিয়ে আসতে হবে। উনি তো এখনো ছাদে আছে, নিজের পিয়ের সাথে কথা বলবে বলছিল। এই সুযোগ আমাকে এক্ষুনি গিয়ে ডায়েরিটা নিয়ে আসতে হবে। যেই ভাবা সেই কাজ। আর এক সেকেন্ডও দেরি করলো না সুমু। রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে পেছন থেকে মাইশার ডাক ভেসে আসলো। সুমু, জি আপু। এত রাতে কোথায় যাচ্ছিস তুই? পানি খেতে যাচ্ছি আপু। দেখো তো রুমে একটু পানি আছে। দেখো তো রুমে একটু পানি নেই, আমি পানি খেয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসে শুয়ে পড়িস, অনেক রাত হয়েছে। আসি। আচ্ছা আপু। বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না সুমু, ছুটলো তার গন্তব্যে। কাঙ্ক্ষিত রুমটার সামনে দৌড়াতে দৌড়াতে আসলো সে। রুমের কাছে এসেই পা টিপে টিপে হাঁটলো, যাতে মেঝেও শুনতে না পারে তার হাঁটার শব্দ। দরজায় হাত দিতেই দেখলো দরজাটা খোলা, তার মানে মানুষটা এখনো ছাদে। তারপরে পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য দরজায় ফাঁকা দিয়ে উকি মারলো, না কেউ নেই। আর 1 মিনিটও দেরি না করে চটপট রুমে ঢুকলো। মানুষটা আসার আগেই ডায়েরিটা নিয়ে চলে যেতে হবে। জানালা দিয়ে চাঁদের আলোয় আর ডিম লাইটের লাল আলোয় পুরো রুম আলোকিত। বাহির থেকে দক্ষিণা হিমশীতল হাওয়া বইছে পুরো রুম জুড়ে। পুরো রুমটা একটা রোমাঞ্চকর ভাব ফুটে উঠেছে। আজ রুমটা এত সুন্দর কেন? আচ্ছা, এই রুমটা কি রোজ এমন সুন্দর থাকে, নাকি আজ ওই মানুষটার আগমনে রুমটা এত সুন্দর? আমি তো ছিলাম এই রুমে, কই আগে তো এত সুন্দর লাগেনি রুমটা। হঠাৎ জানালা দিয়ে আসা ঠান্ডা হিমশীতল বাতাস ছুঁয়ে গেল সুমুর দেহখানা। ঠান্ডা বাতাসের ফলে হালকা কেঁপে উঠল সুমাইয়ার ছোট্ট দেহখানা। ধ্যান ভাঙল তার। বিছানার কাছে গিয়ে বালিশটা তুলতেই ডায়েরিটা দেখতে পেল সে। আলতো হেসে ডায়েরিটা হাতে নিল সুমু। হঠাৎ রুমের বাহির থেকে কারো পায়ের আওয়াজ ভেসে আসলো সুমুর কানে। তার মানে উনি চলে আসলো। এখন আমি কি করি, কোথায় লুকাই? কোনো উপায় না পেয়ে আলমারির সাইডে গিয়ে লুকিয়ে পড়লো সুমু। তখনই দরজা খোলার শব্দ হলো, সেই সাথে বাতাসের সাথে ভেসে আসলো পারফিউমের মন মাতানো সুবাস। দরজা খোলার শব্দে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সুমু। হাত পা কাঁপছে তার, হার্টবিট অস্বাভাবিক মাত্রায় ছুটছে তার, দম আটকে আসছে, শরীর অবশ হয়ে গেছে। মনে হচ্ছে এখনই পড়ে জ্ঞান হারাবে। সিরাজ রুমের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। এতেই আরো বেশি ভয় পেয়ে গেল সুমু। এখন তো মনে হচ্ছে ভয়ের চোটে মারাই যাবে সে। শরীরের কাঁপুনি আরো বৃদ্ধি পেল। রুমের মধ্যে ঢুকে কারো উপস্থিতি টের পেয়েও রুমের লাইট জ্বালালো না সিরাজ। আর না খুঁজে দেখার চেষ্টা করলো সে। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। সে চাইলো যে ঢুকেছে সে নিজের ইচ্ছায় বেরিয়ে আসুক। রুমের মধ্যে যে কেউ ঢুকেছিল এটা সে খুব ভালো করে বুঝতে পারছে। ইভেন এখনো সেই রুমের মধ্যেই আছে। সিরাজের এইভাবে রুমের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকার কারণ বুঝতে পারল না সুমু। মানুষটা কি হ্যাং হয়ে গেল? সে যা খুশি হোক, আমি এই সুযোগে পালাই। আচ্ছা, উনি আমাকে ধরতে পারলে কি থাপ্পড় মারবে? ওনার হাতের একটা থাপ্পড় আমার এই ছোট্ট নরম গালে পড়লে তো আমার একটা দাঁতও থাকবে না। না, এটা হতে দেয়া যাবে না। আমাকে পালাতেই হবে। ছোটবেলায় স্কুল কম্পিটিশনে দৌড়ের কত ফার্স্ট হয়েছি। ওই কম্পিটিশন কোনো কম্পিটিশনই ছিল না। আজকে দৌড় হবে আমার জীবনের শ্রেষ্ঠ দৌড়। আজ আমাকে জিততেই হবে। কোনো মতেই খান সাহেবের হাতে ধরা পড়লে চলবে না। যেই ভাবা সেই কাজ। ডায়েরিটা শক্ত হাতে ধরে ভোঁ দোল লাগালো সুমু, কিন্তু শেষ রক্ষার হলো না। সিরাজের পুরুষালী হাতে বাধা পড়ল সে। হাত ধরে হ্যাচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরল সুমুর নরম হাত দুটোকে। ভয়ে সুমুর মরিমরি অবস্থা। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে সুমু। সিরাজের 2 হাতের মধ্যে চেপে ধরে রাখা হাত দুটো থরথর করে কাঁপছে সুমুর। পা দুটো মেঝেতে রাখার মতো শক্তি শরীরে অবশিষ্ট নেই মেয়েটার। ভয়ের কারণে হাত থেকে ডায়েরিটা পড়ে গেছে অনেক আগেই। মুখের উপর অবাধ্য চুলগুলো উঠছে সুমুর। আলতো ফু দিয়ে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল সিরাজ। মুখের উপর গরম হওয়া অনুভব করতে হালকা কেঁপে উঠল মেয়েটা। মুখের প্রতিটা স্থান নিখুঁতভাবে পরখ করছে সিরাজ। ভয়ের চোটে ওষ্ঠদ্বয় তিরতির করে কাঁপছে মেয়েটার। সিরাজ মনে মনে ভাবলো, এতটা নেশালো লাগছে কেন ওই অষ্টদয়? আমাকে এইভাবে আফিমের মতো টানছে কেন? একটু কি সরিয়ে দেবো? সুমুর এমন অগোছালো অবস্থা দেখে পুরুষত্ব জেগে উঠল সিরাজের। ইচ্ছে করলো ওই কাঁপতে থাকা গোলাপি ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিতে। রক্তের মতো রক্তিম করে দিতে ইচ্ছে করলো ওই পাতলা ওষ্ঠদ্বয়। রক্তের মতো রক্তিম করে দিলে ঠিক কেমন দেখতে হবে ওষ্ঠদ্বয়? আরো বেশি নেশালো লাগবে।
খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, এমনটা করলে কি মেয়েটা রাগ করবে নাকি লজ্জায় কুঁকড়ে গিয়ে ছুটে পালাবে নিজেকে লুকানোর জন্যে? নিজের এসব বাজে চিন্তাকে মনের মধ্যে চেপে রেখে মুখে রাগ ফুটিয়ে পড়ল। লুক এট মি। সিরাজের কথাটায় কোনো ভাবান্তর হলো না। সুমুর মনে মনে বলল, থাপ্পড় ফরজ আজ আমার জন্য। সরি আমার নিষ্পাপ দাঁতেরা। তোদের মালিক তোদের বাঁচাতে পারলো না, তোরা আমাকে ক্ষমা করে দিস। ওপারে ভালো থাকিস তোরা। আমি তোদের খাবার সময় অনেক মিস করব। সুমুকে তাকাতে না দেখে ধমকে সুরে বলল, আই সেড লুক এট মি। ভয়ের চোটে এবার হয়তো কেঁদেই দিবে মেয়েটা। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সুমু। চোখের সামনে সেই সুদর্শন পুরুষ, সুঠাম দেহ, হালকা ঝাঁকড়ানো বড় বড় চুল, গোলাপি পাতলা চিকন ঠোঁট, লম্বা সরু নাক, কি মায়াবী এই মুখ। আল্লাহ কতটা ধৈর্য নিয়ে বানিয়েছে মানুষটাকে। চাঁদের আলোয় কি নিদারুণ সুন্দর লাগছে তাকে। কি দারুণ, তাই না? এক চাঁদ আরেক চাঁদকে আলো দিয়ে তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কিন্তু ওই চাঁদে খুঁত আছে, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা চাঁদ একদম নিখুঁত। একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? আচ্ছা, পুরুষ মানুষের কি এত সুন্দর হতে আছে? একদমই নেই। সিরাজের চোখের উপর পড়ে উঠতে থাকা চুলগুলো দেখে বড্ড হিংসা হচ্ছে সুমুর। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, কিন্তু সেই অধিকার কি সুমুর আছে? না, একদমই নেই। রাগলেও কতটা সুন্দর লাগে মানুষটাকে। সিরাজের ডাকে ধ্যান ভাঙল সুমুর। সাথে সাথে অবাধ্য চোখ দুটো নামিয়ে ফেললো মেয়েটা। হ্যালো হাঁপানি লেডি, হু আর ইউ? নিজের নামে এমন অদ্ভুত সম্বোধন শুনে মাথা তুলে তাকালো সুমু। মনে মনে বলল, হাঁপানি লেডি মানে? আমাকে কি ওনার হাঁপানি রোগীর মতো মনে হয়? ওনার ভয়ে তো হাত পা কাঁপছে আমার। আর উনি আমাকে হাঁপানি রোগী বললো? দোষটা তো ওনার জন্যই তো এমন হচ্ছে আমার। আর আমিও দুনিয়ার কাউকে ভয় পাই না, সেখানেই ওনাকে এত ভয় পাই কেন? এমি, বারবার কোথায় হারিয়ে যাও তুমি? হাঁপানির সাথে সাথে হারিয়ে যাওয়ার রোগ আছে নাকি তোমার? কথা বলছো না কেন? হু আর ইউ? আমতা আমতা সুরে সুমু বলল, আমি সুমু। Why and whose permission did you enter this room? The house may be yours, but now that I am all round to stay in this room, it is now my private space. বাড়িটা হয়তো তোমাদের, কিন্তু এখন যেহেতু আমাকে এই রুমটাতে থাকতে দেওয়া হয়েছে, তাহলে এখন এটা আমার প্রাইভেট স্পেস। কারো রুমে ঢুকতে হলে ওই রুমের মালিকের অনুমতি নিতে হয়। বাড়িটা তোমাদের হলো, বর্তমানে এই রুমটার মালিক আমি। তাহলে তুমি আমার অনুমতি ছাড়া রুমে কেন ঢুকেছো? উত্তর দাও আমায়। আসলে আমি আমার ডায়েরিটা এই রুমে ফেলে গেছিলাম, তাই ডায়েরিটা নেয়ার জন্যই এসেছিলাম। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দিন। সুমুর কথায় সিরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ছেড়ে দিব? ওকে দিলাম ছেড়ে, তবে আমার অনুমতি ছাড়া এই রুমে ঢোকার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তির কথা শুনে ঢোক গিলল সুমু। আমতা আমতা করে বলল, কি শাস্তি দেবেন? সুমুর এমন ভয় পাওয়া মুখটা দেখে খুব হাসি পেল সিরাজের। গম্ভীর সুরে বলল, সেটা সময় হলে দিব। আর হ্যাঁ, তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, তখন অনেক ভালো গেয়েছো। সিরাজের মুখ থেকে নিজের সম্পর্কে প্রশংসা শুনে লজ্জা পেয়ে গেল সুমু। সাথে অবাক হলো ভীষণ। আর ভাবলো তখন কেন বলল না সবার সামনে। অবশ্য উনি যা মুডি মানুষ, সকলের সামনে না বলাটাই স্বাভাবিক। মুখে বলল, তাহলে এখন আমি যাই? ওকে, যাও। আরেক সেকেন্ডও দাঁড়ালো না সুমু। দরজা খুলে ছুটে পালালো সে। ওর এইভাবে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো সিরাজ। তখনই আইয়ুব রুমে ঢুকলো। বুকের উপর দুই হাত বেঁধে দাঁড়ালো সিরাজের সামনে। আইয়ুবকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করলো, হোয়াট? এভাবে আহাম্মকের মতো তাকিয়ে এসো কেন? ছি ছি ছি, সিরাজ, শেষমেশ তুইও? আইয়ুবের দিকে তাকিয়ে বিরক্তি সুরে প্রশ্ন করলো, আমিও মানে? কেন, কি করছি আমি? কি করছিস তুই জানিস না? জানলে তো পাল্টা প্রশ্ন করতাম না। তুই বল, কি করিস আমি? ওই ছোট্ট মেয়েটাকে রুমের মধ্যে এনে ভেতর থেকে দরজা লক করে কি করছিলি তুই? আরে ও তো ওর ডায়েরিটা নিতে এসেছিল। ডায়েরি কি রুমের দরজা ভিতর থেকে লক করে নিতে এসেছিল? তখন যে আমি বললাম সামথিং সামথিং, তুই যেন কি বললি? আমি বাজে কথা বলছি? ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাহলে এখন কি বলবি? বিরক্তি নিয়ে আইয়ুবের দিকে তাকালো সিরাজ। বলল, তুই এত রাতে না ঘুমিয়ে কি করছিস? যা ঘুমাতে যা। কাদো কাদো মুখ করে বলল, ঘুম আসছিল না, তাই বের হয়েছিলাম রুম থেকে। রুম থেকে না বের হলে তো এইসব কিছুই জানতেই পারতাম না। তুই এমন কখন হয়ে গেলি সিরাজ? প্রেম করছিস আর আমাকে বললি না? আইয়ুবের কথায় রক্তচক্ষু নিয়ে তাকালো আইয়ুবের পানে। সিরাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আইয়ুব বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন ভাই? আমি তো ঠিকই বলেছি, তুই প্রেম। কথাটা শেষ করতে পারল না আইয়ুব। তার আগে সিরাজ ধমকে সুরে বলল, ইউ নো আয়ুব, সিরাজ খান নেভার লুকস ব্যাক এট এনি গার্ল। তুই তো জানিস আয়ুব, সিরাজ খান কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। দিস চিপস লাভস আর উইথ নাথিং টু
শেহরাজ খান। শেহরাজ খানের কাছে ওইসব সস্তা ভালোবাসার কোনো মূল্য নেই। সিরাজের ধমকে ভয় পেয়ে গেল আইয়ুব। বলল, আচ্ছা ভাই, তুই ঘুমা, আমরা আর অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে যাই। কথাটা বলেই চলে গেল আইয়ুব। মনে মনে বলল, ঘুমন্ত সিংহকে জাগানোর কোনো প্রয়োজন নেই। আইয়ুব বের হওয়ার সাথে সাথে দরজা লক করে দিল সিরাজ। পকেট থেকে ফোন বের করে ইনস্টাগ্রামে ঢুকলো। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে জানালার কাছে আসলো। হঠাৎ বাতাসে কিছু উড়া শব্দে ভেসে আসলো সিরাজের কানে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো একটা ডায়েরি। বাঁকা হেসে বলল, যেটা নিতে এসেছিল সেটা রেখে পালিয়ে গেল, স্টুপিড গার্ল। ফোনটা পকেটে রেখে ডায়েরিটা হাতে তুলে নিল। তখনই ডায়েরিটার ভিতর থেকে কিছু ছবি পড়ল সিরাজের পায়ের উপর। হাতে তুলে নিতে দেখলো সব তারই পিক। পিকের উপর বড় বড় করে লেখা, মাইক খান সাহেব। লেখাটার দুই পাশে দুইটা হার্ট আঁকা। লেখাটা পড়ে মুচকি হাসলো সিরাজ। ডায়েরিটা পড়ার আকাঙ্ক্ষা জাগলো মনে, কিন্তু সিরাজ খান কারো পার্সোনাল জিনিসে হস্তক্ষেপ করে না। ডায়েরিটা টেবিলের উপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ল সিরাজ। আজ আর টিকটক গেমে ঢুকতে ইচ্ছা করলো না তার। মাথার নিচে দুই হাত রেখে চোখ বন্ধ করলো সে। চোখের সামনে ভেসে উঠল সেই ভীতু মায়াবী ফর্সা মুখ, টানা হরিণী, মায়া ভরা চোখ, গোলাপের পাপড়ির ন্যায় নেশালো পাতলা ঠোঁট। কিভাবে আফিমের মতো টানছিল আমায়? হাউ জাস্ট ফিল? হোয়াই ডু আই ফিল লাইক দিস ওয়েন আই কাম টু দিস গার্ল? সো আই এম ফিলিংস লাভ উইথ দিস গার্ল। এটা কেমন অনুভূতি? এই মেয়েটার কাছে আসলে এমন অনুভূতি কেন হয় আমার? তাহলে কি আমি ভালোবেসে ফেলেছি ওই মেয়েটাকে? হঠাৎ চোখ মেলে তাকালো সে। এসব কি ভাবছি আমি? না না, এটা অসম্ভব। শেহরাজ খান কখনো একটা সাধারণ মেয়ের কাছে এতটা দুর্বল হবে না। বাট দ্য ফিলিংস ওয়াজ ভেরি নাইস। তবে অনুভূতিটা অনেক সুন্দর ছিল। মন থেকে ভাবনাগুলো সরানোর জন্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো সে। দৌড়ে ঘরে এসে হাঁপাতে লাগলো সুমু। ভয়ের চোটে গলা শুকিয়ে গেছে মেয়েটার। 2 গ্লাস পানি শেষ করে ফেলেছে অলরেডি। বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে সেই মুহূর্ত। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। না না, ওই লোকের সামনে আর পড়বে না সে। ডায়েরি চুলোয় যাক। ওনার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়তো কখনোই অন্যের জিনিস খুলে দেখবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো সুমু। ভোরে মাইশার ডাকে চোখ মেলে তাকালো সুমু। বিছানা ছেড়ে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বের হলো। ব্রেকফাস্ট করার জন্য রুম ছাড়লো। ড্রয়িং রুমে আসার আগে ভালো করে চেক করে নিল কাঙ্ক্ষিত ব্যক্তিটি আশেপাশে আছে কিনা। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, ব্রেকফাস্টটা অন্তত কাপাকাপি ছাড়াই করা যাবে। কথা মনে মনে বলে টেবিলে এসে বসলো। হাসি বেগম এসে খাবার দিল ওকে। কৌতূহলবশত মাকে জিজ্ঞাসা করলো। মা, সবার ব্রেকফাস্ট করা শেষ? হাসি বেগম মেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে বললেন, হ্যাঁ, প্রায় সকলের শেষ, শুধু রাহিন আর ওর ফ্রেন্ডরা এখনো করেনি। মাত্রই মুখে খাবার তুলেছিল সুমু। কথাটা শুনে মায়ের দিকে ভ্রু উঁচু করে তাকালো সুমু। মনে মনে বলল, এত আস্তে আস্তে খেলে চলবে না। ওনারা কেউ এখনো ব্রেকফাস্ট করেনি। যে কোনো সময় নিচে নামতে পারে। আমাকে তাড়াতাড়ি খেয়ে পালাতে হবে। কথাটা মনে মনে বলে গপ গপ করে তাড়াতাড়ি খেতে শুরু করলো সুমু। ইস, খিচুড়িটা কি ইয়াম্মি হয়েছে, কিন্তু এখন এই স্বাদ অনুভব করতে খাওয়ার টাইম নেই হাতে। সুমুর এমন বেপরোয়াভাবে খাওয়া দেখে হাসি বেগম বললেন, কি করছিস কি? আস্তে আস্তে খা, খাবার তো কোথাও পালিয়ে যাচ্ছে না। আমার অনেক খিদে পেয়েছে আম্মু, তাই এইভাবে তাড়াতাড়ি খাচ্ছি। মেয়ের কথায় মুচকি হাসলেন হাসি বেগম। রান্নাঘরের দিকে পা বাড়াতে গিয়ে দেখলো সিঁড়ি দিয়ে রাহিন আর ওর ফ্রেন্ডরা নামছেন। মায়ের দিকে তাকিয়ে সালাদ চাইতে গিয়ে দেখলো হাসি বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। মায়ের দৃষ্টি লক্ষ্য করে সুমুও তাকালো সিঁড়ির দিকে। তখনই সুমু বেশম খেলো। ঝটপট হাসি বেগম পানির গ্লাস এগিয়ে দিলেন মেয়ের দিকে। পানিটা খেয়ে দম ছাড়লো সুমু। ততক্ষণে শেহরাজের সব বন্ধুরা চেয়ারে বসে পড়েছে। শুধু সুমুর বাম সাইডের একটা চেয়ার ফাঁকা আছে। কোনো দ্বিধা ছাড়াই চেয়ারটা টেনে বসলো শেহরাজ। শেহরাজকে বসতে দেখে সুমু নিজের দুপা মেঝের সাথে চেপে ধরে রাখলো। টেবিল থেকে বা হাতটা নামিয়ে নিজের কোলের উপর রাখলো। মনে মনে বলল, যাক, এবার আর কেউ আমার কাপাকাপি দেখতে পারবে না। ডান পাশ থেকে আইয়ুব বলল, গুড মর্নিং কিউটি। গুড মর্নিং ভাইয়া। হাসি বেগম সকলকে খাবার সার্ভ করলো। সকলকে খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিল আর শেহরাজকে স্যান্ডউইচ সাথে ফ্রুট জুস দিল। আনোয়ার সাহেব কাল রাতেই সকলকে জিজ্ঞাসা করে রেখেছিল কে কেমন খাবার খায়। সেই অনুযায়ী সব ব্যবস্থা করেছে বাড়ির গিন্নিরা। সুমুর কাপাকাপি খুব ভালো করে বুঝতে পারছে শেহরাজ, কিন্তু মুখ ফুটে কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। শেহরাজের উদ্দেশ্যে আইয়ুব বলল, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে দোস্ত, একটু চেখে দেখবি নাকি? আইয়ুবের কথায় কোনো ভাবান্তর হলো না শেহরাজের। সে তার মতো চুপচাপ খেয়েই যাচ্ছে। আইয়ুব আর কোনো কিছু বলল না শেহরাজকে। সে খুব ভালো করেই জানে শেহরাজ সকালে হেভি খাবার খায় না। হাসি বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে, কে রান্না করেছে আন্টি? হাসি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন,
আমি রান্না করেছি বাবা, তোমাকে আরো একটু দেই? অবশ্যই। আইয়ুবের দেখা দেখি বাকিরাও নিল, সকলে তৃপ্তি করে খেতে লাগলো। শুধু খাচ্ছে না সুমু, হাসি বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি রে, কি হয়েছে তোর, খাচ্ছিস না কেন? সুমু আর চোখে একবার শেহরাজের দিকে তাকালো, দেখলো লোকটা কি দারুণ স্টাইলে খাচ্ছে। কালো গুচি ব্র্যান্ডের টি শার্ট, কালো জিন্স, বাহাতে কালো রোলেক্স ঘড়ি, ডান হাতে ব্যাজ, বাহাতের আঙ্গুলে 2টা কালো রিং পরা, চুলগুলো জেল ছাড়াই সেট করে রাখা, হয়তো সাবান নিয়েছে। কি হট দেখতে লাগছে। সকাল সকাল এমন হার্ট ফেল করা লুক নিয়ে ঘুরলে তো যে কোনো মেয়েই ক্রাশ খেতে খেতে হার্ট ফেল করবে। চোখ বন্ধ করে ঢোক গিলল সুমু, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না মা, পেট ভরে গেছে। তুহিনা, এইমাত্র বললি তোর অনেক খিদে পেয়েছে, এই তোর অনেক খিদের নমুনা? তখন পেয়েছিল, এখন আর নেই খিদে। কথাটা বলে উঠে যাচ্ছিল সুমু। সিঁড়ির কাছে আসতেই পেছন থেকে কিছু কথা ভেসে আসলো তার কানে। আন্টি আমার হয়ে গেছে, আমি উঠছি। আর আপনি কিছু মনে না করলে একটা জিনিস চাইবো। হাসি বেগম শেহরাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এইভাবে বলছো কেন বাবা? আমি তো তোমার মায়ের মতো, বলো কি লাগবে? শেহরাজ কোনো অস্বস্তি ছাড়াই বলল, আমি রুমে বসে অফিসের কিছু কাজ করবো আন্টি। এক কাপ ব্ল্যাক কফি হলে ভালো হতো আর কি। হাসি বেগম মৃদু হেসে বললেন, তুমি রুমে যাও বাবা, আমি কফি পাঠাচ্ছি। শেহরাজ টেবিল ছেড়ে উঠল। সুমুর পাশ দিয়ে হনহনিয়ে রুমে চলে গেল। সুমু এক ধ্যানে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মায়ের ডাকে সম্মতি ফিরে তার। সুমু, এদিকে আয় তো মা। আসছি মা। রান্নাঘরে ঢুকতেই হাসি বেগম আদেশের সুরে বললেন, আমি কফি করে দিচ্ছি, ছেলেটাকে গিয়ে দিয়ে আয় তো মা। মায়ের কথা শুনে ভয় পেয়ে গেল সুমু। এখন তাকে ওই মানুষটার সামনে যেতে হবে, যাকে দেখলেই হাত পা কাঁপে সুমুর, নিঃশ্বাস আটকে আসে, হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। আর কাল রাতে তো না আর ভাবতে চায় না সুমু, কিন্তু এখন মাকে কিভাবে বলবে যে সে ওই রুমে যেতে চায় না? মা তো তাকে প্রশ্ন করবে, তখন সুমু কি উত্তর দিবে? কথাগুলো মনে মনে বলে কফি নিয়ে চলল কাঙ্ক্ষিত রুমটির উদ্দেশ্যে। ওই মানুষটার সামনে গেলে নিজের হাত পা, হার্টবিট, চোখ সবকিছু কেমন অবাধ্য হয়ে যায়। নিজেদের মর্জি মতো চলতে শুরু করে। শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বকতে বকতে চলে আসলো কাঙ্ক্ষিত রুমটার সামনে। ঠিক তখনই শুরু হলো হাত পা কাঁপা, বুকের মধ্যে হার্টবিটের বেড়ে যাওয়া শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সবকিছুকে উপেক্ষা করে দরজায় ফাঁকা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলো। কিছু দেখতে না পেয়ে হাত উঠাচ্ছিল নক করার জন্য, তখনই ভেতর থেকে মৃদু সুরে ভেসে আসলো, রুমের ডোর খোলা আছে, ভেতরে আসতে পারো। কথাটা শুনেই হতভম্ব হয়ে গেল সুমু। মনে মনে বলল, উনি বুঝলো কি করে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি? সব দিকে নজর থাকে মানুষটার। নিজেকে কোনো মতে সামলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সুমু, তবে সামনে এগোনোর সাহস পেল না। হাতে কফি ট্রে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। শেহরাজ ব্যাপারটা বুঝতে পেরে হালকা মুচকি হাসলো। মেয়েটা এত ভয় পায় তাকে, আর মেয়েটাকে আরো বেশি ভয় দিতে শেহরাজের ভালোই লাগে। হাসিটা গিলে গম্ভীর সুরে বলল, কফি ঠান্ডা হয়ে গেলে এবার কিন্তু তোমাকে করে আনতে হবে। কথাটা শুনে সুমু মাথা তুলে তাকালো। এক পলক তার খান সাহেবকে দেখে নিল, যে এখন ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে। নিজের অবাধ্য চোখ দুটোকে টেনে নামিয়ে নিয়ে কফিটা নিয়ে টেবিলের উপর রাখলো। শেহরাজ কফিটা হাতে তুলে নিল, একটা চুমুক বসালো। শেহরাজকে কফিতে চুমুক বসাতে দেখে চলে আসছিল সুমু, কিন্তু আবারও ফিরে এলো। শেহরাজ ল্যাপটপে দৃষ্টি রেখেই মুখে বলল, কিছু বললে? সুমু নরম সুরে উত্তর দিল। হুম। শেহরাজ আর কিছুই বলল না, সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। হালকা ঢোক গিলে সুমু বলল, আমার ডায়েরিটা আমি ফেলে গিয়েছিলাম, ওইটা কোথায়? ল্যাপটপে চোখ রেখে শেহরাজ উত্তর দিল, তোমার ডায়েরি কোথায় আমি কিভাবে বলবো? মাথা তুলে তাকালো সুমু, মুখ ফুটে বলল, না আসলে কাল রাতে। কথাটা শেষ করতে পারল না সুমু। তার আগে শেহরাজ বলল, কাল রাতে কি? লজ্জায় গাল লাল হয়ে গেল সুমুর। দৌড়ে বাহিরে চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল সে, তখনই শেহরাজ বলে উঠল, খান সাহেবের বুদ্ধিতে তুমি ভীষণ রকমের আপসেট, তাহলে এত ভয় পাও কেন? কথাটা শুনে পা জোড়া থমকে গেল সুমুর। চোখ দুটো বড় হয়ে গেল মেয়েটার। তার মানে কি উনি আমার ডায়েরিটা পড়েছে আর ভিতরের ছবিগুলোও দেখেছে? মনের সব ভয়কে বৃথা সরানোর চেষ্টা করে ঘুরে দাঁড়ালো সুমু। কোমরে 2 হাত রেখে রাগ দেখানোর চেষ্টা করে বলল, আপনি আমার ডায়েরিটা পড়েছেন কেন? সুমুর কোমরে হাত রাখা দেখে শেহরাজের বড্ড হাসি পাচ্ছে। মনে হচ্ছে সে বউ আর এখন সে তার বরের কাছে কোমরে হাত রেখে কৈফিয়ত চাইছে। হাসিটাকে আটকে রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই বাড়িটা তোমার মামার, কিন্তু এখন যেহেতু এই রুমটাতে আমি থাকছি, সেহেতু এই রুমটাতে এখন আমার অধিকার। তাহলে ডায়েরিটা তোমার, কিন্তু ডায়েরির ভিতরে যেহেতু আমাকে নিয়ে লেখা, সেহেতু ডায়েরিটা পড়ার অধিকার অবশ্যই আমার আছে। শেহরাজের কথা শুনে হতভম্ব হয়ে গেল সুমু। এটা কেমন লজিক দিল উনি? মুখ ফুটে বলল, এটা কেমন লজিক দিলেন আপনি? ডায়েরির মধ্যে আপনাকে নিয়ে লিখেছি বলে আপনি অন্যের পার্সোনাল ডায়েরি পড়বেন? অবশ্যই,
আমি তো বললাম আমাকে নিয়ে লেখা যেহেতু তাই আমার পরের অধিকার আছে। আর শুধু ডায়েরি কেন, আমার তো মনে হচ্ছে ডায়েরির মালিকের ওপর আমার অধিকার আছে। আশ্চর্যের সপ্তম সীমানায় চলে গেল সুমু। উনি কি বলেন এইটা? আমার ওপর অধিকার আছে ওনার? এইটা উনি মনে করেন নিজের একজন সামান্য ফ্যানের প্রতি অধিকার আছে ওনার? আচ্ছা, আমাকে কি উনি বাকি সব ফ্যানদের থেকে আলাদা নজরে দেখলেন? না না না, ওনার এইসব কথার কোনো অন্য মানে ভাবিস না সুমু। চাঁদ দূর থেকেই সুন্দর। মুখে বলল, ডায়েরি তো আপনি অল্প হলেও পড়েছেন, তাহলে এইবার আমাকে ডায়েরিটা ফিরিয়ে দিন। কথাগুলো বলতে বলতে রুমের সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করলো সুমু। ডায়েরিটা তোমাকে ফিরে দেবো, তবে কাল বলেছিলাম না তোমাকে শাস্তি পেতে হবে। চোখ নামিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো সুমু। আমতা আমতা করে বলল, জি বলেন, কি শাস্তি দিতে চান? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেহরাজ। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সুমুর দিকে। শেহরাজকে এভাবে এগিয়ে আসতে দেখে পিছাতে লাগলো সুমু। পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল সুমুর। হাত দিয়ে দুপাশে জামা খিচে ধরে রাখলো সুমু। হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল। শেহরাজের দুই পুরুষালী হাতের মাঝে বাধা পড়ল মেয়েটা। দুই হাত দেয়ালের উপর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ভীতু মায়াবী মুখখানা। স্পষ্ট শুনতে পাচ্ছে সুমুর হার্টবিটের স্পন্দন। আস্তে আস্তে মুখ নামিয়ে নিল সুমুর কানের কাছে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল সুমু। কি করতে চলেছেন উনি ভেবে কুল কিনারা পেল না সুমু। তখনই মিষ্টি আওয়াজে কেউ বলল, কাল থেকে সকাল সন্ধ্যা ও রাতে আমার রুমে তুমি নিজ হাতে কফি বানিয়ে নিয়ে আসবে। কথাটা বলেই সরে আসলো সে। গিয়ে বসলো ল্যাপটপের সামনে। চোখ মেলে তাকালো সুমু। মনে মনে বলল, হঠাৎ শেহরাজের ডাকে ধ্যান ভাঙল তার। শোনো মেয়ে, আমার সব ফ্যান ফলোয়াররা জানে আমি কফি না চা বেশি পছন্দ করি, কিন্তু কাজের সময় আমি কড়া ব্ল্যাক কফি খাই। কাল থেকে এগুলো দায়িত্ব তোমার। তুমি যেহেতু আমার ফ্যান, অবশ্যই তোমার কাছে আমার সব আইডিয়া আছে। আমার ইনস্টা আইডিতে তোমাকে টেক্সট করে রেখো। আমার যখন চা কফি প্রয়োজন পড়বে আমি তোমাকে আইডিতে জানাবো। এখন যাও। সুমু আর দেরি না করে চলে গেল। শেহরাজ টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। ইনবক্সে গিয়ে ফ্রেন্ডস গ্রুপে টেক্সট দিল। 5 মিনিটের মধ্যে সব ফ্রেন্ডরা এসে হাজির হলো রুমে। শেহরাজ রাহিনের উদ্দেশ্যে বলল, রাতে বাইক রাইডে বের হবো। রাহিন, তুই কি বাইকের ব্যবস্থা করতে পারবি? রাহিন উৎসাহের সুরে বলল, অবশ্যই, আমি এক্ষুনি বাইকের ব্যবস্থা করছি। ওমানের তুলনায় বাংলাদেশে একটু বেশি শীত, এমন ওয়েদারে বাইক রাইড জমে যাবে ভাই। আমি শিওর শেহরাজ কিছু ভিডিও শ্যুট করবে। বাংলাদেশে আসার পর থেকে ও এখনো কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি। তাহলে কয়টায় বের হচ্ছে আমরা? সন্ধ্যা 6টায় বের হবো। আর রাহিন, আজকে তো মেহেদি অনুষ্ঠান আছে মেয়েদের। অল ডেকোরেশনের কাজ সকালে মিলে সন্ধ্যা 6টার আগে কমপ্লিট করে রাখবি। তোরা সকালে মিলে। আমার কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, সেগুলো শেষ করে আমি আসছি তোদের হেল্প করতে। আর শোন, 10টার মধ্যে বাসায় ফিরে আসবো। এই রাহিন। হ্যাঁ বল। মেহেদির অনুষ্ঠান কটা থেকে শুরু হবে? 11টা। ওকে, তাহলে ডান। আমরা 6টায় বের হবো। এই রুম ফাঁকা কর, আমার কাজ আছে। সকলে রাতে বাইক রাইডের খুশিতে এখন আর কিছু বলল না। বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ পুনরায় কাজে মন দিল। শীতের সকালের মিষ্টি রোদ চোখের উপর এসে পড়ছে তার। অন্য সময় হলে 1 কাপ মালাই চার সাথে এমন মিষ্টি রোদটা উপভোগ করতো সে, কিন্তু এখন কাজের জন্য এমন কড়া কফির সাথে এই রোদটাকে বড্ড বিরক্ত লাগছে তার। চোখের উপর রোদটা বড্ড বিরক্ত করছে তাকে। উঠে দাঁড়ালো পর্দাটা মেলে দেওয়ার জন্য। জানালার কাছে আসতেই নিচে বাগানের দিকে নজর গেল তার। হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করা মানবীটি বাগানে হাজারো ফুলের মাঝে দাঁড়িয়ে সকলের সাথে প্রাণ খুলে হাসছে। এই মায়াবী মুখটাতে এখন ভয়ের চিহ্নটুকু নেই। গোলাপি পাতলা ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকলো শেহরাজ। হঠাৎ ফোনে কলার সাথে ধ্যান ভাঙল তার। একরাশ বিরক্তি ফুটে উঠল মুখমণ্ডলে। পকেট থেকে ফোনটা বের করে পর্দাটা মেলে দিল সে। ফোনে কথা বলতে বলতে আবারও ল্যাপটপের সামনে গিয়ে বসলো সে। ভিডিও কনফারেন্সে তাকে পাওয়া যাচ্ছিল না বলে স্যান্ডি তাকে কল করেছে কনফারেন্সে আসার জন্যে। পুরো বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত। আনোয়ার সাহেব নিজের বড় মেয়ের বিয়েতে কোনো কমতি রাখবেন না বলেছেন, তাই পুরো বাড়ি অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। অবশ্যই এইসব ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল রিহান আর তার বন্ধুরা। এইদিকে সব কাজ নিখুঁতভাবে পালন করে তারপর সকলে বেরিয়েছে বাইক রাইডে। আনোয়ার সাহেব অবশ্য বারণ করেছিলেন, কিন্তু রাহিন বলেছে কিছু ভিডিও শ্যুট করবে আর অনুষ্ঠান শুরু হবার আগেই ফিরে আসবে, তাই তিনি আর অমত করেননি। সকলে যার যার মতো ব্যস্ত। নাচ গান হবে বলে বাড়ির মেয়েরা নাচ গানের রিহার্সাল করছে। পুরুষরা বাহিরে রাতের খাবারে কি কি রান্না করা হবে সেই দিকটা দেখছে। হাসি বেগম, খুশি বেগম ও মিনা বেগম রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। আশাবানু লাঠি ভর দিয়ে নাতনির রুমে এলেন। গিয়ে বসলেন নাতনির পাশে। নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। মাইশা দাদির আদুরে ছোঁয়া পেয়ে শুয়ে পড়ল দাদির কোলে। আশাবানু বললেন,
কি হয়েছে বোন, মন খারাপ? মাইশা চোখ ছলছল করছে, কান্না জড়ানো গলায় বলল, আর তো মাত্র একটা দিন দাদি, তারপর তো আমি চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে। আমি তোমাদের সবাইকে অনেক মিস করব দাদি। আশাবানু মুখে হাসি নিয়ে বললেন, এইটার প্রকৃত নিয়ম বোন, মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাবার জন্য। যখন আমাদের কথা মনে পড়বে চলে আসবে নাত জামাইকে নিয়ে। আমি তোমাকে অনেক বেশি মিস করব দাদি। আশাবানু আলতো হেসে বললেন, স্বামী পেলে এই পুরী কি আর মনে থাকবে না রে বোন? মনে থাকবে দাদি, তোমাদের কাউকেই আমি ভুলবো না। নাতনির কথা শুনে আলতো হাসলেন আশাবানু। নাতনির মাথায় আরো কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন তিনি। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। আজ অনেক আত্মীয়রা এসেছে। সেরাজরা 10টার মধ্যে বাড়ি ফিরে এসেছে। সকলে চলে গেছে ফ্রেশ হতে। সেরাজ রুমে এসে শাওয়ার নিতে ঢুকলো। যতই শীত পড়ুক বাহির থেকে এসে সে শাওয়ার নিবে। 20 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালো। ওয়ার্ড্রপ থেকে নিজের এসকে ব্র্যান্ডের টি শার্ট, হুডি আর ট্রাউজার বের করলো। চেঞ্জ করে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। হালকা জেল আর স্প্রে করে চুলগুলো সেট করে নিল। ডান হাতে কালো ব্যাচ আর বাম হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটা পরে নিল। বাম হাতের বুড়ো আর মধ্যমা আঙ্গুলে 2টা কালো রিং পরে নিল। ড্রেসিং টেবিলের উপর রাখা তার পার্সোনাল ডার্ক সাইড আর দি ম্যান পারফিউম দুটোর মধ্যে দি ম্যান পারফিউমটা ইউজ করলো। ডার্ক সাইড পারফিউমটা সে কিছু বিশেষ সময় ছাড়া ব্যবহার করে না, আর সেই সময়গুলোর কথা তার বন্ধুগুলো আর তার পিয়ে ছাড়া কেউ জানে না। অ্যাপেল কোম্পানির ফোনটা হাতে নিয়ে এয়ারপডস কানে গুঁজলো। মনে মনে ভাবলো, এমন সময় মুড ফ্রেশ করার জন্য এক কাপ চা হলে ভালো হতো। ফোনটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ইনস্টাগ্রামে ঢুকে দেখলো ইনবক্সে 11 ঘন্টা আগে খান সাহেব লিখে সেরাজ 25 আর সুমাইয়া 19 একটা আইডি থেকে টেক্সট এসেছে। লেখাটা পড়ে নিঃশব্দে হাসলো সেহরাজ। বিড়বিড়িয়ে পড়ল, এটাই তাহলে ম্যাডামের আইডি। মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসলো। ঠোঁটে বাঁকা হাসি রেখে টেক্সট করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছিল সুমু। পরনে কালো গোল চুড়িদার, চোখে কালো কাজলের ছোঁয়া, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো চুড়ি, কানে কালো ঝুমকা, চুলগুলো বা সাইডে সিঁথি করে ছেড়ে রাখা। এতেই তাকে দুর্দান্ত সুন্দর লাগছে। ফর্সা শরীরের উপর কালো চুড়িদারে যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কখনো মডেলিংদের মতো হেঁটে দেখছিল, কখনো কেঁদে তো কখনো হেসে। রাইসা, রাইফ, নাজমিন, সামিয়া এরা নীরব দর্শকের মতো দেখছিল আর কমেন্ট করছিল। হঠাৎ ফোনে টেক্সট এলো সুমুর। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতে দেখতে পেল লক স্ক্রিনের উপর ভেসে আছে কাঙ্ক্ষিত মানুষটার নাম। ঝটপট ফোনটা আনলক করে ইনবক্সে ঢুকলো সুমু। সরপড়া দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো আমার রুমে। মেসেজটা পড়ে 1 মিনিটও দাঁড়ালো না সুমু। হন্তদন্ত হয়ে ছুটলো রান্নাঘরের উদ্দেশ্যে। কাজিনরা সকলে ডাকলো তাকে, কিন্তু কোনো কথা কান পর্যন্ত পৌঁছালো না তার। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছালো রান্নাঘরে। রান্নাঘরে হাসি বেগম, খুশি বেগম, মিনা বেগম সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। সুমুকে ওইভাবে দৌড়ে আসতে দেখে মিনা বেগম বললেন, কি হয়েছে সুমু, ওইভাবে দৌড়াচ্ছিস কেন? তুই চা খাবি? এই তো আমরা বানিয়েছি, নিয়ে যা। হাসি বেগম মেয়ের কথা শুনে বললেন, বেশি পেকেছিস তুই। আর এখন বিয়ে বাড়ি, অনেক কাজ, বিরক্ত করিস না। তোর মামি চা বানিয়েছে, ওইখান থেকে 1 কাপ নিয়ে যা। আহ আপা, এমন করছেন কেন? বাচ্চা মেয়ে বানাতে চাইছে, বানাক না। এই সুমু, তুই চা বানা। সুমু খুশি হয়ে মনে মনে মামির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। যাক, এদের মায়ের সামনে দেখানো ভালোবাসাটা একটু তো কাজে লাগলো। সুমু চুলায় গরম পানি বসালো। গরম পানিতে পরিমাণ মতো চা পাতা, চিনি, বেশি করে খাঁটি গরুর দুধ দিয়ে 4 কাপ চা বানিয়ে নিল। মা, মামি আর আন্টির জন্য 3 কাপ রেখে আরেক কাপ হাতে নিল সে। মিনা বেগম, হাসি বেগম আর খুশি বেগম চা খেয়ে বেশ প্রশংসা করলো সুমুর। আমার মেয়ে এত ভালো চা বানাতে পারে আর আমি জানি না। তাইলে সুমু, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেই, কি বলেন আপা? মিনা বেগমের কথা শুনে সকলে হাসতে লাগলেন। সুমু লজ্জায় আর 1 মিনিটও দাঁড়ালো না। চায়ের কাপ নিয়ে রান্নাঘর ছাড়লো, চললো কাঙ্ক্ষিত রুমটার সামনে। রুমটির সামনে এসে নিজেকে সামলে দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, কাম ইন। দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সুমু। সেহরাজ জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। ভিডিও ক্লিপগুলো নিজের বড় ভাই সারবাজকে দিয়েছিল সে এডিট করার জন্য, সেগুলোই দেখছে সে।
সারবাজ তারা 1 বছরের বড়, পড়াশোনা একসাথে করেছে তারা, বড় ভাই কম বন্ধুর মতো থাকে তারা। সুমু চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেহরাজ ফোনটা পকেটে রেখে সুমুর কাছে গিয়ে চায়ের কাপটা নিল। এখনো লক্ষ্য করেনি সুমুর দিকে। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক বসাতে গিয়ে চোখ পড়ল সুমুর দিকে। চোখে কাজল পড়েছে মেয়েটা, গোলাপি পাতলা ওষ্ঠজোড়াকে লিপস্টিক দিয়ে রাঙিয়েছে মেয়েটা। শেহরাজকে আজ আবারও টানছে ওই ওষ্ঠদ্বয়। আজ এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? নিজের মনকে প্রশ্ন করলো শেহরাজ। আচ্ছা, ওকে কি আজকেই প্রথম সুন্দর লাগলো নাকি আগেও সুন্দর লেগেছিল? না, ওকে রোজ নতুন নতুন ভাবে সুন্দর লাগে, তবে আজ বাকি দিনগুলোর তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। শেহরাজের ইচ্ছে করলো দুষ্টু ছোঁয়া দিয়ে পুরো সাজ নষ্ট করে দিতে, একদম এলোমেলো করে দিতে ইচ্ছা করলো মেয়েটাকে। উফ, এই মেয়েটা তো অলরেডি আমাকে আহত করে ফেলেছে, এবার কি একদম মেরে ফেলার প্ল্যান করেছে নাকি? শেহরাজকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে মুচকি হাসলো শেহরাজ, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকলো না তার। হঠাৎ মস্তিষ্কের মধ্যে রাগ হানা দিল তার। মুহূর্তের মধ্যে মুখ থেকে হাসিটা সরে রাগ চলে আসলো পুরো মুখমণ্ডল জুড়ে। মুহূর্তে রাগী সুরে বলল, এমি, এভাবে সেজে গুজে আমার রুমে এসেছো কেন? শেহরাজের এমন রাগী কণ্ঠস্বর শুনে সুমু কেঁপে উঠল। ভয় চোটে কথা বলতে পারছে না সে। শেহরাজ আবারও বলল, এইভাবে আমাকে সেজে গুজে ডিস্টার্ব করতে চাও তাই না? তুমি ভাবলে কি করে তোমার এইসবে আমি তোমার প্রেমে পড়ে যাব? আমাকে আকৃষ্ট করতে পারবে তুমি? 2 দিন ভালোভাবে কথা বলেছি বলে এত দূর চলে গেছো? সুমু ছলছলনে তাকালো শেহরাজের পানে। বলল, শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার যে তুমি সেজেছো? তোমার এইসব কিছু আমাকে সিরিয়াস করার চেষ্টা। শোনো মেয়ে, এই বাড়িতে আমি যতদিন আছি তোমাকে যেন সাজুগুজুতে আমার সামনে আসতে না দেখি। নাও গেট আউট ফ্রম মাই রুম। সুমু আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। চোখে টইটুম্বর পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। হাত থেকে চুড়ি কানের দুল সব খুলে ছুঁড়ে ফেলে দিল সে। বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। অপরদিকে শেহরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে রইল। বিড়বিড়িয়ে বলল, সরি সুইটহার্ট, আই এম ভেরি সরি। তোমাকে কাঁদালাম, মাফ করে দিও আমাকে প্লিজ। তোমাকে যেদিন কাগজে কলমে সারা জীবনের জন্য আমার করে নেব, সেই দিন তোমার কান্না হাসি সব আমার নামে হবে। তুমি কাঁদবেও আমার জন্য, হাসবেও আমার জন্য। সমাজের নিয়ম না হলে শেহরাজের কোনো কাগজে কলমের প্রয়োজন পড়তো না, কিন্তু কিন্তু আজ তোমাকে এভাবে না বলে যে তুমি এভাবে সেজে পুরোপুরি বাড়ি ঘুরে বেড়াতে। বাড়ি ভর্তি অনেক ছেলেরা, কাল হলুদে অনেক মানুষ আসবে, বিয়েতে আসবে। এখন যদি তুমি এভাবে এত সেজে গুজে তাদের সামনে দিয়ে ঘুরো, তখন কেউ যদি তোমাকে নজর দেয়, ওইটা আমার সহ্য হবে না সুইটহার্ট। আমার জিনিসে দিয়ে কারো নজর তো আমি সহ্য করবো না। আমি শেহরাজ খান যা চাই তা পাই, আর যা পাই না তা আমি নিজ হাতে ধ্বংস করে দেই। তোমাকে যখন আমার মনে ধরেছে তখন তো তোমাকে আমার লাগবেই। আমার জিনিসে দেহে কোনো শকুনের নজর আমি মেনে নেব না। এই ফুলের একটাই মৌমাছি, যদি অন্য কোনো মৌমাছির নজর পড়ে তখন তো আবার আমাকে তোমার জন্য। কথা শেষ করলো না শেহরাজ। মুখে বাঁকা হাসি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ডার্ক সাইড পারফিউমটা হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠোঁটে লেগে আছে তার বাঁকা হাসি। রুমের বাহির থেকে সবটাই শুনলো আইয়ুব। শেহরাজকে ডাকতে এসেছিল সে। কথাগুলো শুনে আর একদণ্ড দাঁড়ালো না সে। ছুটলো বন্ধু মহলে কথাগুলো লিক করতে। দৌড়ে এসে পৌঁছালো সব ফ্রেন্ডদের কাছে। আইয়ুবকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে ওর কাছে ছুটে আসলো। কি রে, এভাবে ছুটছিস কেন? কুকুরে তাড়া করেছে নাকি তোকে? আইয়ুব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আরে জাম্পেশ একটা খবর আছে, তোরা শুনলে কেউ বিশ্বাস করতে পারবি না। ব্রো, বিশ্বাস যখন করতেই পারবো না, তাহলে আর বলিস না। তুই না শেহরাজকে ডাকতে গিয়েছিলি? শেহরাজ কোথায়? আমি শিওর ও আবারও ওই নাজমিন নামের মেয়েটার সাথে ঝগড়া করে এসেছে। আইয়ুব ভ্রুকুচকে তাকালো ফাহিমের দিকে, রাগী স্বরে বলল, শালা, তোদের কি মনে হয় আমি শুধু ঝগড়াই করি? আর শোন, এই মেয়েটা আমার সাথে আগে আগে ঝগড়া করে, তারপর বাধ্য হয়ে আমিও করি। কি করিস তুই বাধ্য হয়ে? ঝগড়া, তাই তো? অমিতের কথা শুনে বন্ধু মহলে হাসির বন্যা বয়ে গেল। সকলের উদ্দেশ্যে রিয়াদ বলল, এই তোরা থাম তো। আয়ুব, বল তো তোরা কি খবর এনেছিস? আইয়ুব একটু দম নিয়ে সবটা খুলে বলল সবাইকে। আইয়ুবের কথা শুনে সবাই কিং কর্তব্য বিমূঢ় একে অপরের দিকে তাকিয়ে সকলে একসঙ্গে বলে উঠল, ইম্পসিবল। ভাই, তোর কি শরবত খেয়ে নেশা হয়ে গেল? কিন্তু আমাদের বাড়িতে তো ওয়াইন অ্যালাউ না। তাহলে তো শরবতে ওয়াইন মেশালো কে? কিসব বলছিস তুই? কেউ যেন আইয়ুবের কথাটা বিশ্বাস করতে পারল না, তবে একেবারে অবিশ্বাসের খাতায়ও ফেলল না। সকলে ঠিক করলো সকলে মিলে নজর রাখবে দুজনের উপর। শোন সবাই, সুমুর উপর নজর রাখার জন্য সামিয়ার কাজিন নাজবিনের উপর দায়িত্ব দিলে কেমন হয়? ওরা দুজন আমাদের সুমুর সব আপডেট দিতে পারবে। না না, ওই ঝগড়াটে মেয়েটা সবাইকে বলে দিবে। আরে বলবে না, আমি ওদের দুজনকে খুব ভালো করেই চিনি। হ্যাঁ, আর সামিয়াকে একটু বেশি ভালো করে চিনিস। রাহিনের কথায় সকলে রাজি হলো। আইয়ুব, শারবাজ, অমিত আর রাহিনের সাথে সামিয়াকে নিয়ে মজাও করলো।
ওদের দুজনের ব্যবহারের যদি সত্যিই সকলের মনে হয় ওরা ওকে অপরের প্রতি অবসেসড, তাহলে ফুল বন্ধুমহল ওদের দুজনের পাশে থাকবো। হ্যাঁ, সিরাজ ভাইয়া ফাইনালি কোনো মেয়েকে পছন্দ করলো। সারবাজ আরবাজের মাথায় গাট্টা মেরে বলল, পছন্দ করেছে কিনা এখনো আমরা শিওর না। তুই ছোটর মতো থাক, নয়তো বাবাকে কল করে বলছি তোর একটা ব্যবস্থা করতে। আরবাজ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি এখন আর ছোট নাই, দেখো না তোমাদের সাথে ঘুরি। সারবাজ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমাদের থেকে তো ছোট, তাই না? চল শেহরাজের কাছে যাই। সকলে মিলে চলে গেল শেহরাজকে ডাকতে। ঘড়িতে সময় রাত 10টা। পার্লার থেকে লোক আনা হয়েছে মেহেদি পরানোর জন্য। মাইশা আগেই বলেছে পার্লারের লোক বাকি সবাইকে মেহেদি পরাবে, আর মাইশা সুমুর থেকে মেহেদি পরবে। সুমু যেমন মেয়েটা রূপবতী মায়াবতী, তেমনি গুণবতী, নাচ গান আর্ট সব পারে সে, এবং যে কোনো জিনিস একবার দেখলে ওটা বানিয়ে ফেলতে পারে। ও খুব ভালো মেহেদি পরাতে জানে, কিন্তু চারিপাশে কোথাও সুমুকে দেখতে পেল না। মাইশা বলল, এই সামিয়া, সুমু কই রে? ও আমাকে মেহেদি পরাবে না, যা গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। সামিয়া নাজমিন চলে গেল সুমুকে ডাকতে। রুমের দরজার সামনে এসে দরজায় নক করে ডাকতে লাগলো ওরা। সামিয়া বলল, এই আপু, তুই কি করিস দরজা দিয়ে? দরজা খোল, বাহিরে তোকে মাইশা আপু ডাকছে। ভেতর থেকে সুমু উত্তর দিল, মাথার কি অনেক ব্যথা করছে আপু, কাকিমণিকে ডাকি? তাহলে মাইশা আপুকে গিয়ে বলি পার্লারের লোক দিয়ে মেহেদি পড়তে। কথাটা বলে চলে যাচ্ছিল ওরা। কথাটা শোনা মাত্রই বালিশ থেকে মুখ তুলে তাকালো সুমু। চোখের পানি মুছে উঠে বসলো সে। সামিয়া নাজমিনের উদ্দেশ্যে বলল, কিন্তু তুমি না বললে মাথা ব্যথা করছে? হ্যাঁ করছে, তবে মাইশা আপুকে আমি কথা দিয়েছি, আমার কথা আমি রাখবো। আমি 5 মিনিটে আসছি। সামিয়ারা চলে গেল। সুমু বিছানা ছেড়ে উঠে জামা কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। 5 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে। চুলটা কোনো রকমে হাত ক্লিপ দিয়ে আটকে চলে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমের মেঝেতে সকলে গোল হয়ে বসে আছে। মেঝেতে বসার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আত্মীয়দের বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে। মোটা নরম তোষক ফেলে চাদর পেতে দেওয়া হয়েছে মেঝেতে বসার জন্য। মাইশাকে মাঝে বসিয়ে সকলেও চারপাশে বসে আছে। মাইশার সামনে বড় পিতলের থালায় করে গোলাপের পাপড়ির উপর মেহেদি গোল করে সাজিয়ে রাখা হয়েছে। সুমু এসে বসলো মাইশার পাশে। মাইশা বলল, তোর নাকি মাথা ব্যথা করছিল, তাহলে তুই রেস্ট নিতি, উঠে কেন আসতে গেলি বলতো? কান্না করে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। এখন অনেকটা কম আপু, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া তোমাকে মেহেদি পরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছিলাম, আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। মাইশা সুমুকে জড়িয়ে ধরে বলল, ওরে আমার পাকনি বুড়ি রে, দায়িত্ব পালন করে শিখে গেছে এ বুড়িটা। মাইশার কথা শুনে সকলে উচ্চস্বরে হেসে উঠল। সামিয়া বলল, আপু তুমি চেঞ্জ কেন করেছো? তোমাকে তো সুন্দর লাগছিল। সুমু মনের সব কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়ে রেখে বলল, এমনি ঘুমাবো বলে চেঞ্জ করেছিলাম। থাক না, ও এমনিতেও অনেক মিষ্টি, ওকে না সাজলেও অনেক মিষ্টি লাগে। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখলো শেহরাজ। মনে মনে আওড়ালো, কিছু সকলের নজর থেকে তোমাকে সরানোর জন্য যদি তোমার চোখ দিয়ে পানি ফেলতে হয়, তাহলে এমন পানি আমি তোমার চোখ থেকে বারবার ফেলতে রাজি আছি। শুরু হলো মেহেন্দির অনুষ্ঠান। সুমু মাইশার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। সব মেয়েরা মিলে গ্রুপে মেহেন্দি ও রাচনেওয়ালি গানে ডান্স করার সিদ্ধান্ত নিল। ইফতিয়া, সামিয়া, রাইসা, মাহি, তিশা, নাজমিন, রাইসার বেস্ট ফ্রেন্ড প্রিয়া সকলে মিলে নাচবে। সুমুকে অনেকবার ডাকলো সবাই। মাথা ব্যথার বাহানা দিয়ে বসে রইল সে। আনোয়ার সাহেব, শামীম সাহেব, ইফতিয়াক সাহেব, রিসাত সাহেব একসাথে বসে খোশ গল্পে মেতেছে। মিনা বেগম, হাসি বেগম, খুশি বেগম সকলকে শরবত পাকোড়া দিচ্ছেন। শেহরাজও তোর সব ফ্রেন্ডরা একসাথে চেয়ারে বসে আছে। শুরু হলো নাচ। সকলে নাচ দেখতে ব্যস্ত হলেও শেহরাজের চোখ তার প্রেয়সীতে আটকে আছে, যে এখন প্রচন্ড অভিমান নিয়ে বসে আছে। এতটাই অভিমান করেছে যে একবার তাকায়নি পর্যন্ত তার দিকে। পাশ থেকে শেহরাজের বন্ধুরা ঠোঁট টিপে হাসছে। শেহরাজ ব্যাপারটা বুঝতে পেরে পকেট থেকে ফোনটা বের করে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে লাগলো। ইনস্টাগ্রামে ঢুকে বাইক রাইডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলো, নিউ কান্ট্রি, নিউ সিটি, নিউ মেমোরিজ, নিউ ভাইবস, নিউ পিপল with a new strange feeling. I really don't know what this strange feeling is called. নতুন দেশ, নতুন শহর, নতুন স্মৃতি, নতুন ভাইব, নতুন মানুষ, সাথে একটা নতুন অদ্ভুত অনুভূতি। আমি সত্যিই জানি না এই অদ্ভুত অনুভূতির নাম কি। পোস্ট করার সাথে সাথে কমেন্টার রিয়েক্টের ঢল পড়ে গেল। শেহরাজ কমেন্টগুলোকে ইগনোর করলো। কারো কমেন্টের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। নাচ শেষ হবার সাথে সাথে সকলে একসাথে হাততালি দিল। শেহরাজের বন্ধুরা শেহরাজকে গান গাওয়ার জন্য বলল, কিন্তু কেউ রাজি করাতে পারলো না তাকে। মাইশা বলল, একটা গান প্লিজ ভাইয়া।
মাইশার কথা শুনে শেহরাজ বলল, সরি ছোট বোন, আজ না, কাল হলদে অনুষ্ঠান আছে, তোমার কথা আমি রাখবো। সুমু শুধু কান খাড়া করে শুনলো কথাগুলো। মানুষটার দিকে একবারও মুখ তুলে তাকালো না। বড্ড বেশি কষ্ট পেয়েছে সে। একরাশ অভিমান বুকের মধ্যে জমা বেঁধে আছে তার। মনে মনে পণ করেছে আর কথা বলবে না ওই মানুষটার সাথে, আর না চা কফি দিতে যাবে। গোল্লায় যাক ডায়েরি, যতদিন এই বাড়িতে আছে পড়বে না ওই মানুষটার সামনে। পারলে বিয়ের পরের দিনই চলে যাবে এই বাড়ি থেকে। মা বাবা না গেলে সে একাই চলে যাবে। আবারও সকলে মিলে সিদ্ধান্ত নিল ডান্স করবে, তবে এইবার কাপল ডান্স। সকলকে যার যার পার্টনার বেছে নিতে বলা হলো। এইবার উঠল শেহরাজের ফ্রেন্ডরা। সামিয়ার সাথে নাচবে রাহিন। আইয়ুব নাজমিনের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হেই প্রিটি গার্ল, ডান্স উইথ মি। নাজমিন মুখ ভেঙিয়ে বলল, প্রয়োজনে কলা গাছের সাথে ডান্স করব। কলা গাছও আপনার থেকে বেটার, বুঝেছেন? তবুও আপনার মতো ঝগড়েটে পুরুষের সাথে ডান্স করব না। তুমি আমার সাথে কলা গাছের তুলনা করছো মেয়ে? তুমি জানো কত মেয়েরা আমার সাথে একটা পিক তোলার জন্য পাগল, আর সেইখানে তুমি ডান্স করার সুযোগ পাচ্ছ। তোমার থেকে খুশিতে পয়জনকে সেলিব্রেট করা উচিত, আর সেইখানে তুমি রিজেক্ট করছো। ভেবে দেখো, এই সুযোগ সীমিত সময়ের জন্য। রাজি থাকলে হ্যাঁ বলো, রাজি না থাকলেও হ্যাঁ বলো। নাজমিন উঠে চলে যাচ্ছিল। মাইশা বলল, যাও না নাজমিন, ভাইয়া এত করে যখন বলছে। কিন্তু আপু। যাও তো, বড়দের কথা শুনতে হয়, যাও। নাজমিন আইয়ুবের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আইয়ুবের হাতে হাত রাখলো। আইয়ুব ভীষণ খুশি হলো। প্রথম দিনের ধাক্কাতে এই শ্যামকন্যা তার মনে জায়গা করে নিয়েছিল। রাহিন ঠিকই বলেছিল, সত্যি বাংলাদেশের মেয়েগুলো মায়াবতী। তার মনের সাথে সাথে তার ওই অনুভূতিহীন বন্ধুটার মনেও জায়গা করে নিল এক নারী। সকলে যার যার পার্টনার বেছে নিল। ইফতিয়া উঠে চলল শেহরাজের দিকে। ইফতিয়াকে আসতে দেখে শেহরাজ ফোনে কথা বলার ভান করে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেল। ইফতিয়া রাইসা নামের মেয়েটাকে প্রথম দিন থেকে ভালো লাগে না শেহরাজের। হ্যাবলার মতো তাকিয়ে হাসতে থাকে। আর ইফতিয়া মেয়েটা বড্ড গায়ে পড়া। ব্যাচেলার পার্টির রাতে সেলফি তুলতে এসে কিভাবে গায়ের উপর পড়ছিল। একে তো বিয়ে বাড়ি, তার উপর রাহিনের আপনার ফুপাতো বোন বলে কিছু বলেনি সে, কিন্তু নেক্সট টাইম এমন কিছু করতে আসলে চড়িয়ে সিধে করে দিবে সে। তখন আর কোনো ফ্রেন্ডের বোন মানবে না। সেদিনই চর মেরে উচিত শিক্ষা দিয়ে দিত। শেহরাজ খান এমনিতেই কারো পরোয়া করে না, শুধু রাহিনের জন্য সেদিন কিছু বলেনি। শেহরাজের বন্ধুগুলো সব হেসে ফেলল। আইয়ুব শারবাজের কাঁধে হাত রেখে বলল, এইভাবে কাউকে ইগনোর আর ইনসাল্ট করা আজকের পক্ষেই সম্ভব। সুমু আর মুখ ভার করে রাখতে পারল না। এমন কাণ্ড দেখে সেও নিঃশব্দে হেসে ফেলল। অপমানে আর সকলের হাসি দেখে গা জ্বলে উঠল ইফতিয়ার। রাগে বিড়বিড় করতে করতে চলে এলো সে। মনে মনে বলল, এই অপমানের বদলা আমি নিবই শেহরাজ, তোমাকে আমি আমার করেই ছাড়বো। সুমুর দিকে তাকিয়ে বলল, আমাকে অপদস্থ হতে দেখে তোর খুব হাসি পাচ্ছে তাই না সুমু? তোর এই হাসির মাসুল তোর চোখের পানি দিয়ে তুলব আমি। দেখ শুধু তোর সাথে আমি কি করি। কাপল ডান্স শুরু হলো। সকলে মিলে ডান্স উপভোগ করলো। ডান্স শেষে বাকিরাও মেহেদি পরে নিল। শুধু সুমু ছাড়া। নাচ গানের ফলে মাথা ব্যথা বেড়েছে বলে উপরে চলে গেল। রাত 1টায় অনুষ্ঠান শেষ হলো। সকলে রাতের খাবার খেয়ে নিল। শুধু খেলো না সুমু, সে ঘুমের ভান ধরে রুমে পড়ে রইল। খাওয়া দাওয়া শেষে আইয়ুব সোশ্যাল মিডিয়াতে ঢুকে শেহরাজের পোস্টটা দেখলো। বন্ধু মহলে সবাইকে দেখালো। সকলেই বুঝতে পারলো আইয়ুবের তখনের বলা কথাগুলো সব সত্যি। রাহিন সামিয়া নাজমিনকে সাইডে নিয়ে গিয়ে সবটা বুঝিয়ে বলল। ভালো করে নজর রাখতে বলল সুমুর উপর। যা আপডেট পাবে সাথে সাথে ওদের জানাতে বলল। হাতের কাছে না পেলে ফোনে টেক্সট করে জানাতে বলল। আর পই পই করে বলে দিল যাতে কেউ বুঝতে না পারে বিষয়টা। কাল থেকে ওদের মিশন প্রেম শুরু হবে। পুরো বাড়ির আলো নিভানো। অন্ধকারে ছেয়ে আছে পুরো বাড়ি। চারিপাশে একদম নিশ্চুপ। বাড়ির সকলে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। সুমু প্রচণ্ড কান্নার ফলে অনুষ্ঠান শেষ হবার আগেই রুমে এসে পেনকিলার আর স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। ইফতিয়া, সামিয়া, নাজমিন, রাইসা, সুমু, মাইশা সকলে একই রুমে শুয়েছে। সকলে অনেক ক্লান্ত, তাই ঘুমে বিভোর। শুধু ঘুমায়নি ইফতিয়া। তখনের অপমান কিছুতেই ভুলতে পারছে না সে। কিভাবে প্রতিশোধ নিবে সেই প্ল্যান করতেই ব্যস্ত সে। হঠাৎ সুমুর ফোনের SMS এর নোটিফিকেশনের শব্দ আসলো ইফতিয়ার কানে। কৌতূহলবশত ফোনটা হাতে নিল ইফতিয়া। স্ক্রিনের উপরে শেহরাজ খানের নামটা দেখে চমকে উঠল ইফতিয়া। বিড়বিড়িয়ে বলল, ও তাহলে এই ব্যাপার। এই অসভ্য গাইরা ফকিন্নি মেয়েটা আমার শেহরাজের সাথে কনভারসেশন চালায়, সোশ্যাল মিডিয়াতে কথা হয় তাদের, আর সবার সামনে এমন একটা ভাব করে যেন ছেলের দিকে তাকায় না। নিশ্চয়ই এই সুমু আমার শেহরাজকে ডিস্টার্ব করে। আচ্ছা ভাবলো কি করে ও? চারপাশে আমার মতো স্মার্ট মেয়ে থাকতে শেহরাজ ওর মতো একটা গেউ মেয়েকে পাত্তা দিবে? শুধু রূপ থাকলেই হয় না, শেহরাজকে নিজের করে পেতে হলে স্মার্টনেস বেশি প্রয়োজন।
আর এই সমু না আছে কোনো স্মার্টনেস, না আছে কোনো ক্লাস। আমাকে জানতে হবে কি কথা হয় ওদের। কিন্তু পাসওয়ার্ড পেয়েছি, সুমুর ফিঙ্গারপ্রিন্ট। কথাটা বলে ইফতিয়ার 1 সেকেন্ডও দেরি না করে সুমুর হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা আনলক করলো। ইনস্টাগ্রামে ইনবক্সে ঢুকতেই মেসেজটা দেখতে পেল। 5 মিনিটের মধ্যে আমার রুমে আসো, কাজ আছে, কামিন। ইফতিয়া পুরো কনভারসেশন পড়লো কিন্তু তেমন কিছুই পেল না, শুধু চা কফি দিয়ে যাওয়ার টেক্সট ছাড়া। ইফতিয়া ফোনটা সুমুর পাশে রেখে মাথায় এক শয়তানি বুদ্ধি আটলো। নিজের ফোনটা বালিশের নিচে রেখে রুমের দরজার সামনে আসলো। নিঃশব্দে দরজা খুলে বাহিরে চলে গেল। পুরো রুম অন্ধকার হয়ে আছে। আজ আর ডিম লাইট জ্বালায়নি শেহরাজ। ব্যালকনিতে রাখা চেয়ারের উপর বসে আছে সে। চাঁদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে সে। কি যেন একটা খুব মনোযোগ দিয়ে দেখছে সে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো সে। চেক করলো খুব প্রিয় কেউ তার দেওয়া টেক্সটটা সিন করেছে কিনা। কাঙ্ক্ষিত জিনিসটা দেখে আলতো হাসলো সে। ফোনটা পুনরায় একই জায়গায় রাখলো। রুমের দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে দু পকেটে হাত রেখে দাঁড়িয়ে রইল সে। অপেক্ষা করলো তার প্রেয়সীর। হঠাৎ দরজায় নক করার শব্দ ভেসে আসলো শেহরাজের কোণে। ঠোঁটে হাসি ঝুলিয়ে মৃদু আওয়াজে বলল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো মানুষটি। ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল শেহরাজকে। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শেহরাজ। মন মস্তিষ্ক দুটাই বলছে এটা তার সুইট হার্ট, না হতেই পারে না। নিজের বুকের উপর থেকে জাপটে ধরা 2 হাতকে টেনে সরিয়ে দিল। হাত ধরে জোরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করালো সেই অপ্রত্যাশিত মানুষটিকে। টানের এতটাই জোর ছিল যে ইফতিয়া পড়েই যাচ্ছিল। নিজেকে কোনো মতে পড়া থেকে বাঁচিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মুখে তার লেগে আছে এখনো আলতো হাসি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ইফতিয়ার মুখ। একে তো অসভ্যের মতো এমন জঘন্য একটা কাজ করেছে, তার উপরে নির্লজ্জের মতো হাসছে। চোখের সামনে ইফতিয়ার মুখ আর কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তে রাগ হানা দিল শেহরাজের শরীরে। কপালের আর পেশিবহুল হাতের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠছে তার। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ইফতিয়ার দিকে। শরীরের সর্বশক্তি দিয়ে কষিয়ে এক চড় মারল ইফতিয়াকে। চড়ের তাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল ইফতিয়া। ব্যথায় সারা মুখ জ্বলে যাচ্ছে তার, মাথা ঝিম ধরে গেছে। চোখের পানি ফোটায় ফোটায় মেঝেতে পড়ছে। মুহূর্তের মাঝে গাল ফুলে লাল হয়ে গেছে। রাগের ফলে শেহরাজের শরীর কাঁপছে। ইচ্ছে করছে চোখের সামনে থাকা নোংরা মেয়েটাকে রুমে থাকা গানটা দিয়ে শুট করে দিতে। গানের প্রতিটা বুলেট এক এক করে পুশ করতেই অসভ্য মেয়েটার শরীরে। নিজের সেফটি আর সকলের অজানা প্রফেশনাল লাইফের জন্য এই গান ব্যবহার করে সে। ইফতিয়ার দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, You dirty girl, how dare you touch me? Thousand of pretty girl, then we are waiting to share a bedroom with me. You have no interest in those girl. They you are not ability to be the servant of my house servant. My house servant also have a class. Shehraj Khan doesn't have cheap time to fuck a characterless girl like you. Shehraj Khan is not a interest and anything that's in cheap and easily available. একটু থেমে আবারও বলল, তোমার এই স্পর্শে আমার শরীর অপবিত্র হয়েছে। ঘৃণা হচ্ছে আমার এখন নিজের প্রতি। এই মুহূর্তে এই রুম থেকে বেরিয়ে যাও। আর ভবিষ্যতে কোনোদিন এমন কিছু করার সাহস দেখালে তোমার এমন হাল করব, সেই দিন তুমি কেন তোমার জন্মদাত্রী মাও তোমাকে চিনতে পারবে না। আমার হাসি খুশি ফেসটা দেখছো, হাসির আড়ালে মানুষটাকে টেনে বের করো না। সেই মানুষটি বেরোলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। লিভ দিস রুম রাইট নাও। একটু থেমে আবারও উচ্চস্বরে বলল, আউট। ধমকে কেঁপে উঠল ইফতিয়া। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। শেহরাজের দিকে এক পলক তাকিয়ে দৌড়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। রুমে এসে ফোনটা নিয়ে খুশি বেগমকে কল করলো। খুশি বেগম ঘুম ঘুম চোখে বিরক্তির সাথে কল রিসিভ করলো। হ্যালো বলার আগে অপর পাশ থেকে মেয়ের কান্না শুনে ধরফরিয়ে উঠল। খুশি বেগম বললেন, ইফতিয়ার মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আমো, তুমি এক্ষুনি আমার সাথে ছাদে দেখা করো। এক্ষুনি আসছি মা। কথাটা বলেই কল কেটে দিলেন খুশি বেগম। বিছানা থেকে নেমে ছুটলেন মেয়ের সাথে দেখা করতে। শেহরাজ কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে ফেলতে। রুমের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে রুমের উপর দিয়ে ঝড় গিয়েছে। পাক্কা 30 মিনিট ধরে শীতের মধ্যে শাওয়ার নিয়েছে সে। একটানা পানিতে ভিজেই গেছে রাগটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু যতবার ওই ঘটনাটা মনে পড়ছে ততই রাগটা বেড়ে যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে রাহিনকে কল করলো। 5 মিনিটের মাথায় রাহিন এসে হাজির হলো রুমে। রুমের অবস্থা দেখেই বুঝতে পারলো সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্য তার ফ্রেন্ড এমনভাবে খেপেছে। শেহরাজ সবসময় হাসি খুশি থাকা একটা ছেলে, কিন্তু একবার রেগে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ শেহরাজের সব ফ্রেন্ডরা। শেহরাজের সকল কর্মের সাক্ষী তারা। রাহিন একটা কথাই ভাবছে, না জানি কার দুনিয়া থেকে মনে ভরে গেছে। তাই নিজের সর্বনাশ ডাকতে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। যেই করুক না কেন এই কাজটা তার দুনিয়াতে মেয়াদ খুব কম। সকল ভাবনা থেকে বেরিয়ে রাহিন ফ্রেন্ড গ্রুপে কল করলো। মুহূর্তের মধ্যে সকলে এসে হাজির হলো। সকলের মনে একটাই প্রশ্ন, কি হয়েছে? কিন্তু কেউ মুখে কিছুই বলল না।
সকলেই জানে শেহরাজ এমনি এমনি নর্মাল কোনো ব্যাপারে এমন করার ছেলে না, তাও ফ্রেন্ডের বাসায় এসে নিশ্চয়ই ব্যাপারটা গুরুতর। শেহরাজ বেডে স্টিল হয়ে মাথা ঝুঁকে বসে আছে, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যার ফলে মেঝেটা ভিজে গেছে। ওভাবে বসে থেকে রাহিনের উদ্দেশ্যে বলল, রাহিন তোদের গাড়ি বের কর, আমি বেরোবো। কিন্তু এখন এত রাতে কোথায় যাবি তুই? রাহিনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বলল, বের করে দিলে দে, নয়তো রুম থেকে যা। অযথা প্রশ্ন করে আমাকে বিরক্ত করিস না, আমি গাড়ি ছাড়াই বেরোবো। শেহরাজের রাগ দেখে রাহিন আর কিছু বলল না। এই ছেলের কোনো বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। রাহিন চুপচাপ চলে গেল গাড়ি বের করতে। শেহরাজ বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা রুমটা গুছিয়ে রাখ। শেহরাজের আদেশ পাওয়ার সাথে সাথে সকলে কাজে লেগে পড়ল। আইয়ুব রাহিনকে টেক্সট দিয়ে বলল, ওকে একা ছাড়িস না, সাথে যাস। রাহিন গাড়ি বের করে শেহরাজকে টেক্সট করলো। টেক্সট পাওয়ার সাথে সাথে শেহরাজ ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আইয়ুবও গেল পিছু পিছু। শেহরাজ কিছুতে রাহিনকে সাথে নিবে না। রাহিন বলল, এসকে, আমি তোকে কিছুতেই একা ছাড়বো না। এতক্ষণ আমরা তোর কথা শুনেছি, এবার তুই আমাদের কথা শুনবি। কথাটা বলেই ড্রাইভিং সিটে উঠে বসলো রিহান। শেহরাজ বাধ্য হলো রিহানকে সাথে নিতে। পাশের সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আইয়ুব রিহানের উদ্দেশ্যে বলল, আমি সদর দরজার ভেতর থেকে লাগিয়ে দিচ্ছি, তোরা সাবধানে যা, আর ফিরে আসার সময় বাসার কাছে আসতেই টেক্সট করে জানাস। রিহান সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি বেরিয়ে গেল মেন গেট দিয়ে। আইয়ুব বাড়ির সদর দরজা লাগিয়ে দিয়ে চলে গেল শেহরাজের রুমে। সোডিয়ামের আলোতে পুরো ছাদ আলোকিত। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে মা মেয়ে। ইফতিয়া কাঁদতে কাঁদতে সবটাই খুলে বলেছে নিজের মাকে। খুশি বেগম খবরটা শোনার পর থেকে চুপ করে আছে, কারো মুখে রান। খুশি বেগম বাসা থেকে গাড়ি বের হতে দেখছিল। এতক্ষণে তিনি মুখ খুলল। মেয়ের মুখের দিকে তাকিয়ে চর মারা জায়গায় হাত রাখলেন। ব্যথায় মৃদুস্বরে আহ করে উঠল ইফতিয়া। খুশি বেগম মেয়ের মুখ থেকে হাত নামিয়ে বললেন, এই কর্মের মাসুল দিতেই হবে শেহরাজ খানকে। আমি ওর লাইফ থেকে ওর সব থেকে কাছের জিনিস কেড়ে নেব। যতটুকু পানি ও ফেলেছে তোর চোখ থেকে, তার থেকে বেশি পানি ফেলবে আমি ওর প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে ওর চোখ থেকে। আম্মু, তুমি যা খুশি করো, কিন্তু ওই শেহরাজকে আমার চাই। পাবি পাবি। তুই যেন কি বললি? শেহরাজ এত রাতে সুমুকে ওর ঘরে ডেকে পাঠিয়েছিল? হ্যাঁ। এর মানে তুই কি বুঝিস ইফতিয়া? এত রাতে একটা বিবাহযোগ্য আনমেরিড পুরুষ একটা মেয়েকে নিজের রুমে কেন ডাকে? কিন্তু আম্মু, তুমি যা বলছো এটা কিভাবে সম্ভব? শেহরাজ কেন ওই গাইয়া মেয়েটার প্রতি অবসেসড হতে যাবে? কি আছে ওর মধ্যে যা শেহরাজের মতো ছেলেকে কাবু করতে পারে? আছে আছে, সুমো তোদের থেকেও বেশি সুন্দরী। আর সৌন্দর্য বড় কথা না, ওর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যেটা যে কোনো ছেলেকে কাবু করতে যথেষ্ট। মায়াবিনী ও। ওর মতো মেয়ের পক্ষে সব সম্ভব। তুমি কি করো মা, যে করে হোক শেহরাজকে আমার চাই। তুই কোনো চিন্তা করিস না, সুমোকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কিভাবে আম্মু? খুশি বেগম মুখে বাঁকা হাসি রেখে বললেন, বিয়ে দিয়ে। বিয়ে? কিন্তু কিভাবে ওর বিয়ে দিবে? আঙ্কেল আন্টি কি রাজি হবে? হবে হবে, সব ব্যবস্থা আমি করব, মিনা ভাবিকে সাথে নিয়ে। তুই কোনো চিন্তা করিস না। কিন্তু মামি কেন তোমাকে হেল্প করবে? তুই কি জানিস না মিনা ভাবি তার দুই ননদের মেয়েদের পছন্দ করে না, সব থেকে বেশি অপছন্দ করে সুমুকে। আমার বড় ভাইয়ের সুমুর প্রতি এত ভালোবাসা পছন্দ করেন না ভাবি। আর তুই তো জানিস শত্রুর শত্রু বন্ধু। ভাবি তোদের দুই বোনকেই পছন্দ করেন। তবে এই কাজে ভাবি আমাকে হেল্প করবে আমি জানি। মা মেয়ে জঘন্য প্ল্যান করে ছাদ ত্যাগ করলেন। চারপাশটা শুনশান, পুরো রাস্তা জনমানবহীন। হিমশীতল হাওয়া বইছে। রাতের আকাশে হাজারো তারার মেলার মাঝে রূপার থালার মতো বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোর সাথে সোডিয়ামের আলোয় চারপাশটা আলোকিত। শাপলা বিলের জলের উপর চাঁদের আলো পড়াতে সময়টা অনেক বেশি রোমাঞ্চকর লাগছে। এমন সুন্দর মুহূর্ত অনুভব করার মানসিকতায় নেই দুটি মানুষ। হাতে দুজনের দুটি রেড বুল ক্যানের বোতল। বাসা থেকে আসার সময় রাহিন নিয়ে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত একটাও চুমুক বসায়নি দুজনে। কিছুক্ষণ আগে শেহরাজ বাসায় পরনে থাকা হুডি টি শার্ট আর ট্রাউজার পুড়িয়েছে। তখনও রাহিন কিছু জিজ্ঞাসা করেনি শেহরাজকে, কিন্তু শেহরাজের নীরবতা সহ্য না করতে পেরে ওকে ফোর্স করে সবটা জেনেছে ওর থেকে। সবটা শোনার পর আর একটাও কথা বলেনি রাহিন।
বুঝে গেছে ওগুলো পোড়ানোর কারণ। সে ভাবতেই পারছে না তার ফুফাতো বোন ইফতিয়া এমন কিছু করতে পারে। ছোট থেকে দেখছে রাহিন মেয়েটাকে, কবে এতটা নিচে নেমে গেল এই মেয়ে ভেবেই পাচ্ছে না রাহিন, কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পারছে শেহরাজ এত সহজে ইফতিয়াকে ছেড়ে দিবে না, যতই তখন ওয়ার্নিং দিক না কেন। এই কাজের চরম রিভেঞ্জ নিবে শেহরাজ। রাহিন বারণ করবে না শেহরাজকে কিছু করতে। ওই মেয়ে যা করেছে শুধু একটা চর কেন, আরো বেশি শাস্তি পাওয়া উচিত ওর। দুজনেই চুপচাপ শাপলা বিলে শান্ত জলের দিকে তাকিয়ে আছে। এতক্ষণের নীরবতা ভেঙে রাহিন বলল, তুই কি সুমুকে পছন্দ করিস শেহরাজ? শেহরাজ বাঁকা হেসে বলল, আমি তো ভেবেছিলাম প্রশ্নটা তুই আরো আগে আমাকে করবি, এত লেট করবি প্রশ্নটা করতে, ওইটা ভাবিনি। রাহিন শেহরাজের দিকে তাকিয়ে বলল, বল না এসকে, আজ অন্তত বল। শেহরাজ রেডবুলের বোতলে একটা চুমুক দিল, কোনো অস্বস্তি ছাড়াই বলল, আমি জানি না, শুধু জানি ওকে আমার ভালো লাগে। চোখের মনে শান্তির জন্য ওকে আমার ভালো লাগে, নিজেকে ভালো রাখার জন্য ওকে আমার ভালো লাগে, বেঁচে থাকার জন্য ওকে আমার ভালো লাগে। লাইফে প্রথম কোনো মেয়ে যে আমার আশেপাশে থাকলে আমি অস্বস্তি না শান্তি ফিল করি। ওকে দেখলে আমার মনের ভেতরে ঝড় ওঠে। প্রথম কোনো মেয়ে যার শরীরে আমাকে চুম্বকের মতো টানে, যার ঠোঁট আমার শরীরে আফিমের মতো নেশা ধরিয়ে দেয়, এই সভ্য পুরুষটাকে অসভ্য করতে বাধ্য করে। প্রথম কোনো মেয়ে যাকে এক পলক না দেখে হৃদয় বেকুল হয়, সারাদিন দেখতে ইচ্ছে করে, যার হাসি দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আমি, যার কান্না দেখে হৃদয় পুড়েছিল আমার। এই অনুভূতিগুলোকে যদি ভালোবাসা বলতে হয় তাহলে আমি ওকে পছন্দ না, ভালোবাসি। ওকে ছাড়া আমার চলবে না। রাহিন, আমি তোকে আমার অনুভূতিগুলো বলে বুঝতে পারবো না। লোকে ঠিকই বলে একবার কারো মায়া পড়লে সেই অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। তোকে বলতে হবে না এসকে, আমি বুঝি তোর সব অনুভূতি, কারণ তোর মতো আমিও কারো মায়ায় আসক্ত। আর প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে তাকে ভুলে থাকা অসম্ভব। আর তাকে ছাড়া নিজের জীবনে অন্য কাউকে ভাবা মৃত্যুর যন্ত্রণা থেকেও 1000 গুণ বেশি কষ্ট দেয়। কারো মায়া বলে হয়তো নিজের অস্তিত্ব মুছে ফেলা যায়, কিন্তু তার অস্তিত্ব নিজের জীবন থেকে মুছে ফেলা যায় না। আমাদের কাছে তোর এই ব্যাপারটা অবিশ্বাস্য হলেও তুই সত্যিই ফেসে গেছিস এসকে। যে ছেলে প্রেম, ভালোবাসা, কমিটমেন্ট, ফিলিংস বিশ্বাস করতো না, বরং আমরা বললেও অলওয়েজ আমাদের সাথে মজা নিত, সেই শেহরাজ আজ খুব বাজেভাবে ফেসেছে। আচ্ছা তুই বলতো, তুই প্রতিনিয়ত কত মেয়ের প্রপোজ পাস? তোর বড় মামার মেয়ে রোজা, মেয়েটা তো পাগল তোর জন্য। আকাশের তারা যেমন গুণে শেষ করা সম্ভব না, ঠিক তেমনি তোর উপর ক্রাশ খাওয়া মেয়েদের সংখ্যাও গুণে শেষ করা সম্ভব না। কিছু মেয়ে যদি আমাদেরকেও পাত্তা দিত। সামিয়াকে বলবো নাকি রাহিন যে তোর প্রেম প্রয়োজনে মেয়ে লাগবে? এই না ভাই, এখনো নিজের ফিলিংসের কথা বলতে পারিনি ওকে। তুই এমন কিছু বললে প্রপোজ করার আগে ব্রেকআপ হয়ে যাবে আমাদের। শেহরাজ রাহিনের কাঁধের উপর হাত রেখে বলল, সম্পর্কে আমি কিন্তু তোর বড়, এটাই মাথায় রাখিস। তুই বড় মানে? আমি সুমুর বড় ভাই, সম্পর্কে আমি তোর সম্বন্ধী হই। তুই সামিয়াকে বিয়ে করলে আমি তোর সম্পর্কে বড় হব, কারণ সামিয়া সুমুর ছোট বোন। তাহলে কি বড় বল? সুমু আগে নাকি আমি আগে শেহরাজ? সুমুর বড় ভাই আমি, সম্পর্কে তুই ছোট, আমি না। এইভাবে দুই বন্ধুর খুনসুটি চলতে থাকলো। শাপলা বিলের শান্ত পানি, আকাশের চাঁদ, তারা সাক্ষী হয়ে রইল এই বন্ধুত্বের মিষ্টি খুনসুটির। ঘড়ির কাঁটায় সকাল 10টা ছুঁই। ভোরের আলো ফুটেছে আরো অনেক আগে। জেগে উঠেছে দর্শনাবাসী। কোলাহলপূর্ণ দর্শনা টাউনে মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। স্টেশন থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ। শিকদার বাড়িতে আজ আনোয়ার শিকদারের বড় মেয়ের গায়ে হলুদ। সকলে সকালের নাস্তা শেষ করে কাজে লেগে পড়েছে। বাড়ির বাহিরের মেন গেটটাকে সুন্দর করে সাজাচ্ছে ডেকোরেশনের লোকেরা। আনোয়ার সাহেব চেয়েছিলেন বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল করতে, কিন্তু বিয়ে বাড়িতে অনেক ছোট বাচ্চারা আছে বলে গার্ডেনে সব ব্যবস্থা করা হচ্ছে। গার্ডেনের একপাশে খুব সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। স্টেজের সামনে অনেকটা জায়গা নাচ গানের জন্য ফাঁকা রেখে একটু দূরে দূরে সকলের বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে। গার্ডেনের অন্য পাশে চেয়ার টেবিল পাতানো হয়েছে সকলকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে বলে। খাবার জায়গার প্যান্ডেলের থেকে একটু দূরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আনোয়ার সাহেব ব্যস্ত আছেন দুপুরে আর রাতে কি কি আইটেম হবে ওইটা দেখতে। রিসাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব সকালে নাস্তা করে বাজারে চলে গেছেন বিয়ের বাজার করতে। বাড়ির সকল মহিলারা বাটাবাটি কাটাকাটিতে ব্যস্ত। হাসি বেগম বাড়ির ভেতরেই আছেন। যারা এখনো নাস্তা করেননি তাদের নাস্তা দিচ্ছেন। সামিয়া, রাইসা, নাজমিন, তিশা, রাইফ, মাহি, ইফতিয়া ও রাইসার সব ফ্রেন্ডরা মাইশার সাথে বসে গল্প করছে। ইফতিয়া চরের দাগটা মেকআপের সাহায্যে ঢেকে রেখেছে। ওরা তো সকাল সকাল মেকআপ করা দেখে কেউ অবশ্য অবাক হয়নি। মেয়েটা অলওয়েজ নিজেকে মেকআপের সাহায্যে সাজিয়ে রাখে। নিজেকে বেশি ওভার স্মার্ট প্রমাণ করতে গিয়ে খ্যাত প্রমাণ করে ফেলে মেয়েটা। কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি মেকআপ করেছে মেয়েটা। রাইসা জিজ্ঞাসা করাতে বলেছে, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি।
ইফতিয়ার এমন তেরা কথা শুনে কেউ আর ওকে কিছু জিজ্ঞাসা করেনি। সুমু সকালে নাস্তা করে রুমে চলে গেছে। কাল রাতে না খেয়ে ঘুমানোর ফলে সকাল সকাল ঘুম থেকে উঠে খুব খিদে পেয়েছিল তার। রাতে ঘুমের ওষুধ না খেয়ে ঘুমালে হয়তো মাঝরাতে উঠে চোরের মতন খেতে হতো তাকে। নিজের বাসায়ও রাত জেগে ফোন টিপবে আর মাঝরাতে খিদে পাবে তার, তখন উঠে এটা ওটা খাবে। রাতের ঘুমটাও বেশ ভালো হয়েছে সুমুর। এখন নিজের রুমে ফোন হাতে নিয়ে বসে আছে সে। ভেবেছিল মানুষটা সরি বলবে, কিন্তু না, সরি কেন, সিম্পল কোনো টেক্সটও করেনি সে। সুমু অনেকবার কাঙ্ক্ষিত রুমটার সামনে গিয়েছিল, কিন্তু রুমটা ভেতর থেকে বন্ধ, হয়তো এখনো ঘুমাচ্ছে সে। সুমু নিজেকেই নিজে বকলো, বলল, তুই কি রে? হ্যাঁ সুমু, কার থেকে কি আশা করেছিস? দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান বাহাদুর খেল, ওমানের একমাত্র বিজনেস টপার, লাখো মেয়েদের নাম্বার 1 ক্রাশ, সে কিনা এই সামান্য তোকে সরি বলবে? অসম্ভব। মুখ দিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল সুমু। ফোনটা বিছানার উপর রেখে রুম গোছাতে লাগলো সুমু। হঠাৎ কিছু একটা মনে পড়ায় পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। শেহরান আর রাহিন ফজরের নামাজ আদায় করে প্রায় ভোর 6টার দিকে বাসায় ফিরেছে। এসেই বেঘরে ঘুমাচ্ছে দুজন। সেই ঘটনার পর থেকে আইয়ুবরাও আর চোখের পাতা এক করেনি, অপেক্ষা ছিল শেহরাজদের ফিরে আসার। রাহিন ওদের বলেছে ঘুম থেকে উঠে সবটা জানাবে। আইয়ুবরা এখন অপেক্ষায় আছে রাহিনের ঘুম থেকে উঠার। বেলা 11টায় ঘুম ভাঙল রাহিনের। উঠে ফ্রেশ হয়ে পা ঝুলিয়ে বসে আছে বিছানার উপর, তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ বন্ধুগুলোর মুখের দিকে, যারা এখন রাহিনের থেকে সবটা শোনার জন্য রাহিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহিন ওদের একরাশ আগ্রহের মধ্যে পানি ঢেলে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।